কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল একদিনের শোক। গণভবনে 14 দলের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ঢাকা সহ কয়েক জেলায় বিক্ষোভের চেষ্টা, বেশ কয়েকজন আটক। স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। খাবার খাইয়ে ছবি প্রকাশ, জাতীয় লেভেলের মশকরা, 6 সমন্বয়কের মুক্তি চেয়ে রিট শুনানিতে হাইকোর্ট। স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন তারা, দাবি ডিবির। এখনই বলা যাচ্ছে না কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন মন্ত্রী। দৈনন্দিন কাজকর্মে গতি এলেও কাটেনি জটিলতা, অভিমত বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বিএনপি, বিবৃতি ওবায়দুল কাদেরের। অধিকার আদায়ে রাজপথে থাকবে জনগণ, পাল্টা বিবৃতি ফখরুলের। বন্দরের জট আর ইন্টারনেটের ধীরগতিতে উদ্বিগ্ন গার্মেন্টস বায়াররা, সহসায় কেটে যাবে সংকট, আশ্বস্ত করল বিজিএমইএ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সহিংসতায় 150 জন নিহতের তথ্য দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অন্যদিকে গণপূর্তমন্ত্রী জানান, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা ও গুজব রোধ নিয়েও আলোচনা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সংকটময় পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দিনে শিথিল থাকলেও রাতে চলছে কারফিউ। এর মাঝেই প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোটা আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি আলাদাভাবে তুলে ধরেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। জানানো হয়, সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। তুলে ধরা হয় মন্ত্রণালয় ভিত্তিক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, কোটা সংস্কারে আদালতের রায় পরবর্তী কার্যক্রম। সভায় চলমান পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গুজব প্রতিরোধে নজরদারি আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। আমরা মনে করি এটা একটা কনস্পিরেটরিয়াল মুভ, এটাকে শক্তভাবে মোকাবেলা করতে হবে, দেশের আইন কানুনের ভিত্তিতে মোকাবেলা করতে হবে, অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা এবং জনগণকে আমাদের বিষয়টা আর একটু বুঝিয়ে তুলতে হবে, আমাদের প্রকৃত সত্যটা তুলে ধরতে হবে। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় গ্রহণ করা হয় শোক প্রস্তাব। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। মহেশখালী কুতুবদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইকাওয়ের মান অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে 1978 সালে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি হালনাগাদ করার খসড়ার অনুমোদনও হয়েছে সভায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের বাইরে আছেন সহকর্মী তাহিদ মিথুন, যাচ্ছি তার কাছে। মিথুন, একটু জানাবেন বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানা গেল কি?
তবে আসলে এই বৈঠকটি তো শুরু হয়েছে বিকাল 5:30টার দিকে। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম 5:30টায় বৈঠক শুরু হয়ে 14 দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন বৈঠকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই বৈঠকে। এই কারণে আসলে দীর্ঘ সময় বৈঠকটি চলছে, যতটুকু জানতে পেরেছি মাঝে মাগরিবের একটু বিরতি দিয়ে মিটিং চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠকটি শেষ হয়ে যাবে। এই বৈঠকে মূলত যে চলমান পরিস্থিতি চলছে কার্যকালীন সময়ের বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা। আমরা সব দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তারা এই বৈঠকে আসার আগে তাদের সাথে কথা বলেছিলেন। তারা কিন্তু শুধু এইসব পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কারণ আপনি একটি জিনিস জানেন যে যেদিন কারফিউ ডিক্লেয়ার করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি কারফিউ রেখেছিলেন সেদিন 14 দলের নেতৃবৃন্দের সঙ্গে রাতে গণভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার পরেই আসলে কার্যকর সিদ্ধান্ত নিতে হয়। তারপরের পরিস্থিতিগুলোতে 14 দলের নেতৃবৃন্দ তারা আলাদা আলাদা বৈঠক করেছেন। এই চলমান যে সাম্প্রতিক সহিংসতা হয়েছে সহিংসতায় আহতদের দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বিভিন্ন স্থানে গিয়েছেন, বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছেন 14 দলের নেতৃবৃন্দ, তারাও তাদের মতো করে বিভিন্ন জায়গায় তাদের সেই কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন। এবং এইসব বিষয় নিয়ে আজকে খোলামেলা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী আসলে প্রথমেই এই বৈঠকের তিনি সূচনা বক্তব্য দিয়েছিলেন 14 দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে। তিনি কিছু তার যে বক্তব্য সে বক্তব্য উপস্থাপন করেন এবং তারপরে 14 দলের নেতৃবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনা হয়, যেটি যে আলোচনায় অনেক ধন্যবাদ। সহকর্মী তাহিদ মিথুন জানাচ্ছেন 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। চট্টগ্রামে কর্মসূচি ঘিরে উত্তেজনা ছাড়ায় তাদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয়, পরে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেননি তারা। পরে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ছড়ায় উত্তেজনা। অভিযোগ, এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আমাদের আশা রেখে জয় বঙ্গবন্ধু শুরু করে যাচ্ছি। ছাত্রলীগরা অলরেডি ওনারা রেডি হয়ে আছে। আমরা রীতিমতো যারা মেয়েরা ছিল আমরা ছত্রবন্ধ হয়ে গেছে তাদের ভয়ে। আমরা আসলে রাজপথে থাকার কারণ হলো মানুষের জনজীবনের নিরাপত্তার জন্য। আসলে সরকার যে কোটা বিষয়টি মেনে নিয়েছে, এরপর কোন আন্দোলন আমরা মনে করি যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের এটি উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়। 2 পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। আটককৃতদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচারের দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হতাহতের ঘটনার বিচার সহ গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাস্তায় নামতে পারেননি আন্দোলনকারীরা। বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর কয়েকটি স্পটে আজ আবারও বিক্ষোভ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী। তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কোথাও দাঁড়াতে দেয়নি তাদের। বিভিন্ন জায়গা থেকে অন্তত 50 জনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি, বাড্ডা, ইসিবি চত্বর সহ কয়েকটি মোড়ে জড়ো হতে চেয়েছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। পুলিশ জানায় জননিরাপত্তায় সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।
বেলা 1টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয় শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই বাধার মুখে পড়েন তারা। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল এগিয়ে নেয়ার চেষ্টা করতেই ধাওয়া দেয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এখান থেকে আটক করা হয় 10 শিক্ষার্থীকে। দুপুর 2টার কিছু আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বেশ কিছু শিক্ষার্থী। তার আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে ও আশেপাশের রাস্তায় কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় শিক্ষার্থী এবং শিক্ষার্থী সন্দেহে আটক করা হয় অন্তত 15 জনকে। আমার ছেলে জায়গা পড়ে না, বাজারে কেবল পাঠিয়ে দিছি, বাজারে যাওয়া ধরছে, বাজার করে নেই। আমি অসুস্থ মানুষকে মানে বাজার ঘাট করতে দেয় না, খালি কেবল বাজার গেছে। ইয়ং পেলাম দেখলে কি ধরার লাগবে। আমরা জিজ্ঞেস করলাম যে কি করছেন, কি ধরনের ভায়োলেন্স ওরা করেছেন। ওনারা বলছেন যে গত কয়েকদিন যখন আন্দোলন হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম ইত্যাদি প্রশ্ন আমাদের করছেন। তো আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। একই সময় বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও ছিল পুলিশের কঠোর অবস্থান। শিক্ষার্থীরা এখানে সমবেত হওয়ার আগেই আটক করা হয় বেশ কয়েকজনকে। এর আগে বেলা 12:30টার দিকে ইসিবি চত্বরে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। তাদেরও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। আটক করা হয় অন্তত 20 জনকে। তবে অভিযোগ পাওয়া গেছে কোচিং করে ফেরার পথে গলির ভেতর থেকে শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। পুলিশের দাবি কোনো শিক্ষার্থীকে তারা আটক করেননি। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। রোববার ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে। কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেছেন ওই বিবৃতি স্বতঃস্ফূর্তভাবে দেয়নি তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ধরে নিয়ে টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মশকরা। এভাবে জাতিসংঘে মশকরা করবেন না। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন হাইকোর্টের বেঞ্চ। শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করা হয়। শুনানিতে বাকবিতণ্ডা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে। আগামীকাল শুনানি শেষে আদেশ দেবেন হাইকোর্ট। শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। আবেদনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়। আদালতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুনানি শুরু করেন জনস্বার্থে রিটকারী আইনজীবী মঞ্জুর আল মতিন। সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে। তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই। ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। শুনানির এক পর্যায়ে 6 সমন্বয়ককে ডিবি অফিসে হেফাজতে নেয়ার কঠোর সমালোচনা করেন রিটের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বলেন, তাদের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবি হেফাজতে। মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন। এ সময় বাকবিতণ্ডা হয় দুপক্ষের মাঝে। তখন আদালত রাষ্ট্রের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, ছবি প্রকাশ করে এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন। আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। দুটো কথা এখানে বলা হয়েছে। ডিবি অফিসে এভাবে হেফাজতে নেওয়া অসাংবিধানিক, এমন ব্যাখ্যা দেন রিটের পক্ষের অপর আইনজীবী সারা হোসেন। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে যে কাউকে যদি
কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয়। এখানে খেয়াল করবেন, আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি। যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না। রিটের পরিপ্রেক্ষিতে যদি পুলিশকে প্রশমিত করা হয়, তাহলে জাতীয় সম্পদের নিরাপত্তা দেবে কে? এমন প্রশ্ন রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। যারা এই রিট পিটিশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না, এলিভেটর এক্সপ্রেসে অ্যাটাক হবে না? ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, মঙ্গলবার শুনানিতে রিট খারিজের আবেদন করবেন তারা। দাবি করেন এই রিটে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের কাছে দাবি করেন তিনি। এর আগে একই সুরে কথা বলেছেন সমন্বয়কদের স্বজনরা। তবে কবে কখন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তা নিশ্চিত করেননি গোয়েন্দা কর্মকর্তারা। রোববার রাতে এক দফা খাওয়া দাওয়ার পর এই ভিডিও বার্তা দেন গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ক। হেফাজতে থেকে জানান, মূল দাবি পূরণ হওয়ায় প্রত্যাহার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তারা বলেন, কোনো চাপে নয়, নিজের ইচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা ভালো আছেন। ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন, দেখে যান। আমি আসছি, কথা বলছি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে। না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরপর দুপুরের খাবার গ্রহণ করেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে। কার্যালয় থেকে বেরিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতে থেকে দেয়া বিবৃতি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসের কারণে আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা আর নাই। এ সময় জানতে চাইলেও স্পষ্ট করেননি ঠিকই কবে নাগাদ সমন্বয়কদের নিরাপত্তা হেফাজত কাল শেষ হবে বা পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। জামাত বিএনপির চক্র তারা ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজটি করেছে। আপনারা জানেন, তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। ডিবি সাধারণ মানুষের আস্থার জায়গা বলেও দাবি করেন হারুনুর রশিদ, জামাত এবং বিএনপির সদস্য। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের সময়ে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। বনানী থানার মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলামের আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এই দুজন ছাড়াও আজ বেশ কয়েকজন আসামিকে হাজির করা হয় আদালতে। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে তারা আরও বলেছে যে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে যেহেতু এজাহারে নাম নাই
ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির চিত্র নাই, কোনো কিছুই নাই, তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। বিজ্ঞ আদালত শুনলেন, শোনার পরে উভয় আসামিকে 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। ধীরে ধীরে কমছে কারফিউর সময়, বেড়েছে দৈনন্দিন কাজকর্ম, অফিস আদালতের ব্যস্ততা। তাহলে আর কতদিন লাগতে পারে সবকিছু স্বাভাবিক হতে, এই প্রশ্ন অনেকের। বিশিষ্টজনেরা বলছেন এখনও জটিলতা পুরোপুরি কাটেনি। একদিকে নিহতদের পরিবার ও স্বজনদের কষ্ট, অন্যদিকে নাশকতার প্রভাব। সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ঘাটতি দূর হতে সময় লাগবে। সমস্যা সমাধানে শক্তির প্রয়োগ নয়, আস্থার সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিচ্ছেন তারা। সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। তৈরি হয় একরকম অচল অবস্থা। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু হয়েছে অফিস আদালত। কারফিউ শিথিলের সময়ে সড়কে মানুষ ও যানবাহনের চলাচলও প্রায় স্বাভাবিক। তবু অনেকের মনেই প্রশ্ন, সবকিছু ঠিকঠাক থাকবে তো? এখনো মধ্যে আতঙ্কটা কাটে নাই লোকজনের মধ্যে। রাস্তাঘাটে গন্ডগোল, কোথায় গন্ডগোল হয় না হয় শুনতেছি যে পুলিশ টুলিশ ধরে আপনার চেক করে। প্রত্যেকের আত্মীয় স্বজনের কিন্তু একই একটা ব্যাপার, যে যেখান থেকে পারে যে আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। অফিস আদালত ও ব্যাংক পুরোটা সময় না চললেও গতি এসেছে দৈনন্দিন কাজকর্মে। তাহলে মানুষের মধ্যে কেন এই প্রশ্ন? যে স্ট্র্যাটেজি সরকার হাতে নিয়েছে, এইটা আবার তাদের জন্য, এইটা আপনার সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। ছাত্র সমাজেও কিন্তু তারাও এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে অলরেডি পড়ে গেছে। কেউ কেউ মনে করেন প্রয়োজন আর স্বস্তি এক করা যাবে না। তাদের মতে সহিংসতার ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি পুরো দেশ। জীবন অমূল্য, সেই অমূল্য জীবন চলে গেল। আবার জীবনের জন্য, প্রতিদিনের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য যে রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সেটিও কিভাবে ধ্বংস করা হলো, একটা ভয় ভীতি আছে। তো সেটার জন্য তো আপনাকে টাইম দিতে হবে। সরকারি হিসেবে সহিংসতায় 147 জন মারা গেছেন। দীর্ঘ হচ্ছে গ্রেফতারের তালিকা। এ বিষয়ে 2 শিক্ষকের দৃষ্টিভঙ্গি আলাদা। যে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে পুরো সংকটটাকে সমাধান করার চেষ্টা করছে। আপনি ছাত্রদেরকে যে পজিটিভলি আপনি শুরু থেকে দেখেছেন, এখন ছাত্রদেরকে আবার আপনি ওই পূর্বের জায়গায় নিয়ে আসতেছেন, ভিলেনের জায়গায়। শিক্ষা প্রতিষ্ঠান তো কোনো যন্ত্র নয়, এবং এখানে যেটা বারবার বলছি, এখানে মনোজগতের একটা বিষয় আছে, বন্ধুত্বের একটা বিষয় আছে। এখানে একটা পিয়ার গ্রুপস যদি আরেকটা পিয়ার গ্রুপসকে বিশ্বাস বা ভরসার জায়গায় না আনতে পারে, তাহলে তো আপনি খুলে দিলে কি লাভটা কি হবে? এই 2 শিক্ষক মনে করেন স্বস্তিদায়ক পরিবেশের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সড়কে ব্যস্ততার চাকা ঘুরলেও কলরব নেই শিক্ষাঙ্গনে। আতঙ্ক উৎকণ্ঠা আছে সমাজের বিভিন্ন স্তরে। দ্রুত পরিস্থিতির উত্তরণ চান সাধারণ মানুষ, ফিরতে চান স্বাভাবিক জীবনে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বাইরে আলোচনা করা যাবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, শিক্ষকরা জাতির গৌরব, তাদের দাবি যৌক্তিকভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে শোনা হবে। তাদের দাবির বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান শিক্ষামন্ত্রী। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি। 14 দলের নেতারা বলেন, যারা দেশকে অকার্যকর করতে চায়, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এই ঘটনা ঘটিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করছে, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে বিএনপি। ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন দলটির একমাত্র কৌশল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মুক্ত হয়ে ওঠে। তিনি বলেন, সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য, ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল, বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সকল সন্ত্রাসী ঘটনার মদতদাতা, অর্থের যোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়াও চলমান। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বারবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেশ জুড়ে যে নির্মম নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে সরকার, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের পক্ষ থেকে কোটা আন্দোলনে নিহতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানান বিএনপির মহাসচিব। বিবৃতিতে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ অনেক রাজনৈতিক নেতাকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার বন্ধের দাবিও জানান তিনি। বলেন, যত প্রতিকূলতায় থাকুক, গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থাকবে জনগণ। বন্দরের জট এবং ইন্টারনেটের ধীরগতিতে উদ্বিগ্ন পোশাক খাতের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর কাছে তাদের জিজ্ঞাসা, কবে বাড়বে নেটের গতি। বায়ার্স ফোরামের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, ক্রেতাদের আশ্বস্ত করা হচ্ছে সহসাই কেটে যাবে সংকট। কয়েকদিনের সংঘাতে স্থবির পোশাক খাতের উৎপাদন, কারখানা খুললেও এখনো স্বাভাবিক হয়নি সবকিছু। এমন অবস্থায় সার্বিক অবস্থা তুলে ধরতে বায়ার্স ফোরামের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ। সোমবার বিকেলে উত্তরার বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি। বৈঠকে চলমান অবস্থার প্রেক্ষাপট তুলে ধরে বিজিএমইএ। এ সময় পোশাক খাতের উৎপাদন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বায়ার্স ফোরাম নেতৃবৃন্দ। দীর্ঘদিন যাবত এই দেশে তারা ব্যবসা বাণিজ্য করছে, আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে। তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না, এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে, নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে। বন্দরের কন্টেইনার জট সেটা যাতে দ্রুত শেষ হয়, আমরা বলেছি যে আমরা মাননীয় মন্ত্রীর সাথে ইতিমধ্যেই সে বিষয়গুলি আমরা আলোচনা করেছি। বিজিএমইএ সভাপতি জানান, কাঙ্ক্ষিত সময়ে পণ্যের শিপমেন্ট করা যায়নি, এক্ষেত্রে এয়ার শিপমেন্ট করতে হবে না বলেও আশ্বস্ত করা হয়। বাতিল করা হবে না ক্রয় আদেশও। যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি, সে কারণে আমাদের কোনো প্রকার আমাদের ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না, এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন, এমনকি ইয়ারও দিবে না। এ ব্যাপারে আমাদেরকে পজিটিভলি কথা দিয়েছেন। বিজিএমইএ এর দাবি, কয়েকদিনের সংঘাতে পোশাক খাতের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। ৭,৪০০ কোটি টাকার আমাদের এর মধ্যে ক্ষতি হয়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
নিরাপত্তা হেফাজতের নামে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দেয়া এক বিবৃতিতে এই দাবি জানান তিনি। জিএম কাদের বলেন, দিনের পর দিন সাধারণ ছাত্রদের নিরাপত্তার নামে আটক রাখা আইনসম্মত নয়। দেশের সব ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। অহিংস প্রতিবাদ রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকারের নেই। গ্রেফতার বাণিজ্য চলছে উল্লেখ করে জিএম কাদের আরও বলেন, সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। দুপুরে টঙ্গীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় মিছিল বের হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতির নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। পরে আবদুল্লাপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। এই সময় বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দেন কর্মীরা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে অংশ নেন। দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকেলে টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন মোড়ে পুলিশের কঠোর অবস্থান রয়েছে, টহল দিচ্ছে বিজিবি ও র্যাব সদস্য। 11টি উপজেলায় প্রত্যেকটি উপজেলাতে আওয়ামী লীগ সংগঠিতভাবে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছে। আমরা এই মাধ্যমে আরও নির্দেশনা প্রদান করছি, যে কোনো অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী শক্তি তারা নানা ধরনের সন্ত্রাস নৈরাজ্য করার যে অপচেষ্টা তারা করে আসছে, এটি দেশবাসী আজকে দেখেছে, এটি প্রমাণিত। ছাত্র জনতা হত্যার বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে 31 জুলাই পল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলন থাকা রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ। দুপুরে রাজধানী তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। নেতারা বলেন, কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার সব দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের। নেতাদের অভিযোগ, হত্যাকাণ্ড সহ শত শত অপরাধ আড়াল করতেই স্থাপনা ভাঙচুরে বিএনপি সহ বিরোধী জোটকে দায়ী করছে সরকার। এমনকি ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের চেয়ে সরকার ক্ষয়ক্ষতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতাদের দাবি, রাজনৈতিক মীমাংসা ছাড়া দমন-পীড়ন চালিয়ে এই সংকটের সমাধান হবে না। এবং প্রথম ছাত্ররা শান্তিপূর্ণ পথে যে আন্দোলন শুরু করেছিল, সে আন্দোলনে তার বাহিনী গুলি করে প্রথম দিনে 6 জনকে যে হত্যা করেছে, সেটাই হচ্ছে বাংলাদেশ থেকে তাদের শাসনের অবসান করার জন্য যথেষ্ট। সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে, এর সমুদয় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের। আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই। কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও মাইলস ব্যান্ডের প্রাক্তন সদস্য শাফিন আহমেদ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল 4:30টায় তার মরদেহ দেশে এসে পৌঁছায়। শাফিনের বড় ভাই হামিন আহমেদ জানান, বিমানবন্দর থেকে শাফিনের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে, সেখানে পারিবারিকভাবে রাখা হবে। সেখান থেকে আগামীকাল মঙ্গলবার দুপুরে মরদেহ গুলশান আজাদ মসজিদে জানাজার জন্য নেওয়া হবে। জানাজার পর জানানো হবে শেষ শ্রদ্ধা। এরপর বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে বাবার কবরে সমাহিত করা হবে শাফিনকে। গত 25 জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আপনারা সবাই জানেন যে তার চলে যাওয়াটা খুব আকস্মিক ছিল, আকস্মিক। আমরা সবাই একেবারে স্তব্ধ, আমাদের কথা বলবার কোনো মানসিকতা নাই। রাশিয়ায় মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস। এই ঘটনার পরপরই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির 8 বগি, যাতে আহত হন ট্রেনের শতাধিক যাত্রী। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানি। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে অংশ নিয়েছে 3 শতাধিক উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে যোগ দিয়েছে হেলিকপ্টারও। কাজান থেকে আডলার যাচ্ছিল যাত্রীবাহী ওই ট্রেনটি। মস্কো থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি, যাতে ভ্রমণ করছিল 800-রও বেশি যাত্রী।
এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।